প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি অনার্স তৃতীয় বর্ষের সঙ্গে। একই সঙ্গে বলে রাখি যে তৃতীয় বর্ষের সঙ্গে পাশাপাশি যারা মাস্টার্স প্রথম পর্বে আছো তাদেরও সিলেবাসে বিষয়টি আছে, কাজেই তোমরাও যদি এই ক্লাসে থাকো তোমরাও কিছুটা উপকার পেতে পারো। আমরা আজকে যে কোর্সটি নিয়ে তোমাদের সঙ্গে কথা বলি বা কথা বলার কথা, সেই সাবজেক্টটির নাম হচ্ছে রিসার্চ মেথোডোলজি অথবা গবেষণা পদ্ধতি। গত সপ্তাহে আমরা একটা ক্লাস নিয়েছি, সেই ক্লাসের ধারাবাহিকতায় বলা যায় গত ক্লাসে আমরা একটা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি, আজকে আরেকটি পদ্ধতি নিয়ে আমরা কথা বলবো। আমরা চলে যাই আমাদের গত ক্লাসে। সেই গত ক্লাসটার যেহেতু ধারাবাহিকতায় পরবর্তী কার্যক্রমগুলো, আমরা খুব সংক্ষেপে যদি সেই ক্লাসটা একটু খেয়াল করি তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হতে পারে। ঠিক আজকের ক্লাসের আমরা একটু জেনে নেই তার আগে পাঠ শিরোনামটা কি। উপাত্ত সংগ্রহের কৌশল হিসাবে প্রশ্নমালা পদ্ধতি, এটি হচ্ছে পাঠের শিরোনাম। পাঠের উদ্দেশ্য হচ্ছে উপাত্ত সংগ্রহের কৌশল হিসাবে প্রশ্নমালা পদ্ধতি সম্পর্কে একটি তাত্ত্বিক ধারণা তৈরি হবে এবং মনোবিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানের গবেষণায় প্রশ্নমালা পদ্ধতি প্রয়োগ করে হাতে কলমে কিভাবে উপাত্ত সংগ্রহ করা যায় সে ব্যাপারেও শিক্ষার্থীরা আগ্রহী হবে। আজকের পাঠ প্রশ্নমালা পদ্ধতি বা কোশ্চেনিয়ার মেথড। শিখন ফল আছে দুটো, একটি হচ্ছে প্রশ্নমালা পদ্ধতির সংজ্ঞা বলতে পারবে এবং প্রশ্নমালা পদ্ধতি বর্ণনা করতে পারবে। আমরা বলেছি একটু আগেই যে গত ক্লাসটা আমরা একটু ফিরে দেখি, খুব সংক্ষেপে আমি খুব স্লাইডগুলো একটু দেখিয়ে যাব, সেই ধারাবাহিকতা আমরা আজকের ক্লাসে ঢুকে যাব। গত ক্লাসের পাঠ এরকম একটি ছবি আমরা গত ক্লাসে দেখেছিলাম, যেটা আমাদের একেবারে প্রাথমিক পর্যায়ের একটি ক্লাসের স্লাইড। এরপরেই আমরা এসেছিলাম এরকম যে উপাত্ত সংগ্রহের যে কৌশলগুলো আছে সেগুলোকে প্রধানত তিনটি ভাগে আমরা তিন রকমের গবেষণা করে থাকি: পরীক্ষণ পদ্ধতি, আপাত পরীক্ষণ পদ্ধতি, অপরীক্ষণ পদ্ধতি। আমরা তো মূলত অপরীক্ষণ পদ্ধতি বা নন এক্সপেরিমেন্টাল মেথড সেটি নিয়ে আসলে আমাদের আলোচনার জায়গা। সেই পদ্ধতিতে যে উপাত্ত সংগ্রহের কৌশলগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। এরকম চারটি পদ্ধতিও আমরা বলেছিলাম, মোটামুটি চারটি পদ্ধতি: সাক্ষাৎকার পদ্ধতি, প্রশ্নমালা পদ্ধতি, পর্যবেক্ষণ, অভিক্ষেপ এবং আরো অনেক পদ্ধতি আছে। গত ক্লাসে আমরা সাক্ষাৎকার পদ্ধতি বা ইন্টারভিউ মেথড নিয়ে কথা বলেছি, আজকে আমরা প্রশ্নমালা পদ্ধতি নিয়ে আলোচনা করব। সংক্ষেপে একটু দেখে আসি সাক্ষাৎকার পদ্ধতির মধ্যে কি ছিল। আমরা তার আগে একটু দেখে নিয়েছিলাম উপাত্ত কাকে বলে, আমরা উপাত্তের সংজ্ঞা পড়েছি, এরকম একটি ডায়াগ্রাম পড়েছি। উপাত্তের উৎসের ভিত্তিতে যে উপাত্তকে শ্রেণী বিভাগ, প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। আমরা আসলে এই প্রাথমিক উপাত্ত সংগ্রহের যে কৌশলগুলো আছে এই কৌশলগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে গত ক্লাসে সাক্ষাৎকার পদ্ধতি আলোচনা করেছিলাম, আজকে প্রশ্নমালা পদ্ধতিতে যাব। প্রাথমিক উপাত্ত নিয়ে কথা বলেছি, মাধ্যমিক উপাত্ত নিয়ে গত ক্লাসে কথা বলেছি। তোমরা গত দিনের ক্লাসটা বা স্লাইডগুলোকে দেখলে তোমাদের আজকে ক্লাসে ধরতে একটু সুবিধা হবে। এই ছবিটি তোমরা দেখেছো, ইন্টারভিউ মেথড আলোচনা করেছি আমরা গত ক্লাসে। কাকে বলে সাক্ষাৎকার সেটা দেখেছি, এই ছবি দিয়ে আমরা পরিষ্কার হবার চেষ্টা করেছি। একইভাবে সাক্ষাৎকারের যে কতগুলো ছবি সেগুলো আমরা গত ক্লাসে দেখেছি। আমরা একটু ধারাবাহিকভাবে দেখে যাই। সাক্ষাৎকার পদ্ধতি কাকে বলে এটা জেনেছি। নানা জায়গায় ডাক্তার করে থাকেন, কাউন্সিলিং সাক্ষাৎকার নিয়ে থাকেন। এবং উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে আমরা বলেছিলাম ঠিক এরকম একটা অবস্থার মধ্য দিয়ে সাক্ষাৎকারের ক্ষেত্রে নমুনা সংগ্রহ করা হয়ে থাকে। এভাবে আমরা গত ক্লাসে সাক্ষাৎকার পদ্ধতির বৈশিষ্ট্য, সাক্ষাৎকার কার্যকারিতা নির্ধারণ করে উপাদান, সাক্ষাৎকারের শ্রেণী বিভাগ, বিভিন্ন ক্যাটাগরিতে উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণী বিভাগ এবং গঠন অনুসারে সাক্ষাৎকার, এই পাঁচটি ভাগ সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি। এখানে একটা তোমরা ভিডিও দেখেছো, নিশ্চয়ই তোমাদের মনে পড়বে। এবং এই অকাঠামোবদ্ধ সাক্ষাৎকার, কাঠামোবদ্ধ সাক্ষাৎকার, এ দুটো বিষয় নিয়েও আমরা আলোচনা করেছি। কাঠামোবদ্ধ সাক্ষাৎকার পদ্ধতির সুবিধা কি, অসুবিধা কি, এগুলো আমাদের গত দিনের আলোচনার বিষয় ছিল। পাশাপাশি সুগভীর সাক্ষাৎকার বলে একটি সাক্ষাৎকার আছে, এটা নিয়েও আমরা কথা বলেছি।
ওভারঅল সাক্ষাৎকার পদ্ধতির কি সুবিধা সেটা একটু দেখার চেষ্টা করেছি, অসুবিধা কি দেখেছি, এবং সর্বশেষ আমরা সাক্ষাৎকার পদ্ধতিকে ব্যবহার করতে চাই, এটাকে উন্নত করার একটু উপায় কি আছে সেগুলো নিয়ে গত ক্লাসে আমরা কথা বলেছি। চলে আসছি আমরা আমাদের আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা কি পড়বো তারই ধারাবাহিকতা আমরা একটু দেখতে থাকি কতগুলো ছবি। এই ছবিটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? পাশাপাশি দুজন বসে আছে, একজন কিছু একটু লিখছে এবং আরেকজন হয়তো কোনো কিছু নির্দেশনা দিয়েছেন, অথবা আমরা একটু ভাবতে পারি এরকম যে দুজন পাশাপাশি বসে একটি কার্যক্রম করছে। এখানেও দেখো তাই, একজন দেখাচ্ছে, বাচ্চাটি কোনো কিছু দেখাচ্ছে, আঙ্গুল দিয়ে নির্দেশ করছে, পাশে আরেকটি মেয়ে আছে, সে দেখা গেল কোনো কিছু লেখার চেষ্টা করছে অথবা খেয়াল করছে। এখানেও দেখো যে কিছু একটা দেখে দেখে উত্তর দিচ্ছে বা উত্তর দেবে, এরকম একটি অবস্থা এখানে আছে। তো সব জায়গায় দেখলাম মোটামুটি দুজন করে মানুষ এবং দুজন মিলে একটা কিছু করছে। আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কোশ্চেনিয়ার মেথড অফ ডাটা কালেকশন। ডাটা কালেকশন করতে গেলে আমাদের যে প্রশ্নমালা পদ্ধতি, যে প্রশ্নমালাটাকে ব্যবহার করে সেটার উপর ভিত্তি করে আমরা তথ্য উপাত্ত কালেক্ট করে থাকি, সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনার জায়গায়। অর্থাৎ ইতিমধ্যে যে তিনটা ছবি আমরা দেখে আসলাম, তিনটি ছবিতে আমরা এভাবে চিন্তা করার চেষ্টা করেছি। একজন আরেকজনের কাছ থেকে উপাত্ত সংগ্রহ করছেন, গবেষক, এবং আরেকজন হচ্ছে উত্তরদাতা, যার কাছ থেকে তথ্য নেওয়া হয়। এই দুজনে মিলেই প্রশ্নমালা পদ্ধতির মধ্য দিয়ে কিছু লিখে উপাত্ত সংগ্রহ করবার চেষ্টা করছে। আজকের পাঠ বলেছি প্রশ্নমালা পদ্ধতি বা কোশ্চেনিয়ার মেথড। কোশ্চেনিয়ার বানানটা নিশ্চয়ই একটু বুঝতে পারছো, একটু কঠিন মনে হবে, একটু ভালো করে খেয়াল না করলে পরে কেউ ভুল করে ফেলবে। চলে আসি প্রশ্নমালা পদ্ধতি কাকে বলে। আমরা যদি ওই ছবির দিকে খেয়াল করি তাহলে একটু এরকম যে ধরে নেই ওখানে কিছু প্রশ্ন ছিল, প্রশ্ন দেখে দেখে গবেষক তার সামনে সেই প্রশ্নগুলো উপস্থাপন করেছিল এবং উত্তরদাতা বা তথ্য যিনি দিচ্ছেন তিনি সেই তথ্যগুলো দিচ্ছিলেন। কখনো হতে পারে সেটা লিখে দিচ্ছিলেন, কখনো মুখে বলেও হতে পারে। মুখে বললে হতে গেলে সেক্ষেত্রে গবেষককে হয়তো লিখতে হবে। তো আমরা একটু দেখে নেই যে প্রশ্নমালা পদ্ধতি কাকে বলে। প্রশ্নমালা হলো একটি লিখিত দলিল যাতে অনেকগুলো প্রশ্ন বা বক্তব্য থাকে এবং প্রশ্নগুলো কোনো ব্যক্তি বা দলের নিকট থেকে তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয়। খুব সহজ কথায় আমরা স্লাইড থেকে এরকম একটু ধারণা পেলাম। প্রশ্নমালার অনেকগুলো প্রশ্নের সমষ্টি, সেই প্রশ্নগুলোর মধ্যে কি আছে, কতগুলো বক্তব্য আছে, কতগুলো স্টেটমেন্ট আছে, কতগুলো পদ আছে, এবং এই পদ বা প্রশ্নগুলো বা স্টেটমেন্টগুলো কোনো ব্যক্তি বা দলের নিকট কি করা হয়, সেগুলোকে উপস্থাপন করা হয়। এবং একজন ব্যক্তি অথবা একাধিক ব্যক্তি হতে পারে, তারা পৃথক পৃথকভাবে সেই উত্তরগুলো প্রদান করে থাকে। এইভাবে এই উত্তর দেওয়ার মধ্য দিয়ে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করি, এর মধ্য দিয়ে আমরা কি করি, গবেষণার জন্য প্রয়োজনীয় কতগুলো তথ্য পাই। এবং এই তথ্যটা যেহেতু প্রশ্নমালা পদ্ধতি, প্রশ্নের মধ্য দিয়ে এবং প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমরা পাই, এই কারণে এটাকে বলেছে প্রশ্নমালা পদ্ধতি। আমরা আরেকটু খেয়াল করি, একটা ইংরেজি সংজ্ঞার দিকে একটু তাকাই। দেখো লিখেছে কোশ্চেনিয়ার ইজ এ ফরম্যাট কন্টেইনিং কোশ্চেনস অর কোয়ারিজ। তাহলে প্রশ্নমালা পদ্ধতির মধ্যে কি আছে? প্রশ্নমালার মধ্যে আছে অনেকগুলো প্রশ্ন আছে, অনেকগুলো প্রশ্ন ধারণ করে থাকে, অথবা অনেকগুলো জিজ্ঞাসা, কোয়ারিজ। ডেভেলপ ফর কালেক্টিং ডাটা, এটা কারণে এটা তৈরি হয়েছে বা বিকশিত হয়েছে বা তৈরি করা হয়েছে তথ্য উপাত্ত কালেক্ট করবার জন্য। থ্রো রেসপন্স ডেভেলপ, যাদের কাছ থেকে আমরা তথ্য উপাত্ত পেতে চাই, যারা রেসপন্স করবে তাদেরকে রেসপন্স করার জন্যই আমরা এই প্রশ্নগুলো এখানে রেখেছি। অর্থাৎ প্রশ্নমালা হচ্ছে এরকম কতগুলো প্রশ্নের সমষ্টি, এমন কতগুলো জিজ্ঞাসা, যার উপর ভিত্তি করে আমরা কি করি, তথ্যপাত্র কালেক্ট করে থাকি। কার কাছ থেকে কালেক্ট করে থাকি? যারা তথ্যপাত্র দেবেন অথবা যারা উপাত্ত দেবেন। আরেকটু খেয়াল করি আমরা স্লাইডের দিকে। এ কোশ্চেনিয়ার ইজ এ কালেকশন অফ কোশ্চেন্স কনসার্ন উইথ অর রিলেটেড টু দ্য ফিল্ড অফ ইনকোয়ারি অফ এ রিসার্চ স্টাডি। এ কোশ্চেনিয়ার ইজ এ কালেকশন অফ কোশ্চেন্স, নিশ্চয়ই অনেকগুলো প্রশ্নের সমষ্টি, অনেকগুলো স্টেটমেন্ট বা পদের সমষ্টি। সেগুলো কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? আমরা যে গবেষণা ক্ষেত্র থেকে যে বিষয়ে আমরা তথ্য উপাত্ত জানতে চাই তার সঙ্গে রিলেটেড কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা নিয়ে সেই প্রশ্নগুলো তৈরি করা হয়েছে। ঠিক এমনিভাবে আমরা প্রশ্নমালা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেতে পারি। আমরা একটা সংজ্ঞার দিকে যাই, একটু প্রামাণ্য সংজ্ঞা। দেবেন্দ্র ঠাকুর তিনি 1993-তে একটি সংজ্ঞা দিয়েছেন। বলেছে প্রশ্নমালা হলো কোনো বিশেষ সমস্যার সাথে সম্পর্কযুক্ত, জনগণের কাছ থেকে তথ্য পাওয়ার লক্ষ্যে সংগঠিত
ও পর্যায়কৃতভাবে তৈরিকৃত কতিপয় প্রশ্নের একটি সেট। প্রশ্নমালা মানে অনেকগুলো প্রশ্নের সমষ্টি, একটি সেট। সেখানে কি হয়, সেই প্রশ্নগুলোর মধ্যে থেকে আমরা জনগণের কাছ থেকে বলতে যাদের কাছ থেকে আমরা তথ্যপাত্র দিতে চাই, গবেষণায় যারা নমুনা, তাদের কাছ থেকে তথ্যপত্র পাওয়ার লক্ষ্যে প্রশ্নমালাটা নিশ্চয়ই খুব সুসংগঠিত থাকে, অনেক কিছু চিন্তা ভাবনা করে তৈরি করা হয়, অনেক সময় এটা পর্যায়কৃতভাবে কোনো একটা ধারাবাহিকতা মেনটেন করে সেই প্রশ্নগুলো সাজানো থাকে। সবকিছু মিলেই সংগঠিত এবং পর্যায়কৃতভাবে তৈরিকৃত কতিপয় প্রশ্নের একটি সেটকেই বলেছে প্রশ্নমালা। আরেকটা ছবি দেখতে পাচ্ছি, দেখো একটি ফাইলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি প্রশ্নমালা, একটি কোশ্চেনিয়ার হতে পারে, সেটা টিক চিহ্নের মধ্য দিয়ে উত্তর দেওয়া অথবা লিখে উত্তর দেওয়ার মধ্য দিয়ে হতে পারে। তাহলে যিনি উত্তর দেবেন তার সামনে ঠিক নিশ্চয়ই আমরা এরকম ভাবে একটা কাগজ উপস্থাপন করতে চাই। সেখানে অনেক সময় উত্তরগুলো লেখা থাকতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছি যে লেখা আছে। হয়তো ব্যক্তিকে কি করতে হবে, শুধুমাত্র টিক চিহ্নের মধ্য দিয়ে তার উত্তর পেতে হবে। এভাবে আমরা কি করে থাকি, আমরা কখনো উন্মুক্তভাবেও প্রশ্ন করতে পারি, কখনো লিখে দিয়েও প্রশ্ন উত্তর হতে পারে, এবং বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমরা তথ্যপাত্র সংগ্রহ করে আমরা গবেষণার সিদ্ধান্তে উপনীত হই। এবং প্রশ্নমালা পদ্ধতির হচ্ছে প্রশ্নের মধ্য দিয়ে, প্রশ্নপত্রের মধ্য দিয়ে। এখানে একটু বলে রাখা দরকার, এই প্রশ্নগুলো কিন্তু এরকম প্রশ্ন না, পরীক্ষায় পাশ ফেল করার মতো কত প্রশ্ন না। এগুলো মূলত কোনো বিষয় সম্পর্কে তার মনোভাব বা দৃষ্টিভঙ্গি বা কোনো তথ্যপাত্র জানবার জন্য সেই বিষয় সম্পর্কিত কতগুলো পদ বা কতগুলো স্টেটমেন্ট অথবা প্রশ্ন। কাজে এখানে পাশ ফেল বলে কোনো কিছু থাকে না, শুধুমাত্র ব্যক্তির কাছ থেকে তথ্যপাত্র নেওয়ার জন্য, গবেষণার জন্য এই প্রশ্নমালাটি তৈরি করা হয়ে থাকে। একটু দেখে নেই আমরা প্রশ্নমালা দুভাবে ব্যবহার করা যায়। একটু স্লাইডের দিকে খেয়াল করলে দেখবেন যে 1 নম্বরে বলেছি উত্তরদাতা নিজে উত্তরগুলো লিখে দিবেন। যিনি উত্তরদাতা তিনি নিজে লিখে দিতে পারেন, অথবা এমন হতে পারে গবেষক প্রশ্ন পড়ে শোনাবেন, উত্তরদাতা মুখে বলবেন এবং গবেষক নিজেই সেটি লিখবেন। ঠিক এভাবে আমরা প্রশ্নমালাটাকে ব্যবহার করতে পারি। প্রশ্নমালার উদ্দেশ্য, একটা প্রশ্নের মধ্যে দুটো এখানে উদ্দেশ্য, একটা হচ্ছে বর্ণনা, একটা বলেছে পরিমাপন। বর্ণনা বলতে আসলে আমরা যখন একটা প্রশ্নমালা হয় তার দুটো অংশের মধ্যে প্রথমের দিকে আমরা সেই ব্যক্তির সম্পর্কে প্রাথমিক কিছু তথ্য জানতে চাই। সেটা বয়স হতে পারে কি, লিঙ্গ কি, শিক্ষাগত যোগ্যতা কি, এরকম কিছু তথ্যপাত্র, কখনো প্রয়োজনে যদি নাম জানার প্রয়োজন হয় সেটাও হতে পারে। সাধারণত বিশেষ গবেষণার ক্ষেত্রে বিশেষ কিছু উদ্দেশ্য আমাদের থাকে, তারই বর্ণনা হিসেবে কিছু আমাদের তথ্যপাত্র জানতে হয়। আর মূলত আসলে পরিমাপন, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নমালাটা দিয়ে কিছু পরিমাপ করতে চাই। আমরা পরিমাপ করতে পারি তার মনোভাব, পরিমাপ করতে পারি উদ্বেগ, মূল্যবোধ, নানা কিছু পরিমাপ করতে পারি। সেই পরিমাপন সম্পর্কিত স্টেটমেন্ট বা পদগুলো সেখানে থাকে। এই জন্যই বলেছে প্রশ্নমালার উদ্দেশ্যটাকে আমরা এভাবে ভাগ করেছি। প্রশ্নমালার প্রকারভেদ, প্রশ্নমালাকে দুটি দৃষ্টিভঙ্গি থেকে ভাগ করা হয়েছে। প্রথমত একটা হচ্ছে উত্তরের ধরন অনুসারে, আরেকটা হচ্ছে বিতরণ পদ্ধতি অনুসারে। একটু ভালো করে আমরা খেয়াল করে নেই 5টা ভাগ। দুটো, প্রথমটা হচ্ছে উত্তরের ধরন অনুসারে, সেখানে আছে 3টি, এবং বিতরণ পদ্ধতি অনুসারে আছে 2টি। প্রথমে আসি উত্তরের ধরন অনুসারে। ক বলেছি নির্ধারিত উত্তরমূলক প্রশ্নমালা, খ হচ্ছে উন্মুক্ত প্রশ্নমালা, গ হচ্ছে মিশ্র প্রশ্নমালা। বিতরণ পদ্ধতি অনুসারে দুভাগে, ডাকে পাঠানো প্রশ্নমালা, সামনাসামনি বিতরিত প্রশ্নমালা। আমরা এই যে বিভিন্ন ভাগে ভাগ করেছি প্রশ্নমালাগুলোকে, আমরা এখন পর্যায়ক্রমে এই ভাগগুলোই তোমাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব। আমরা প্রথমে চলে যাই উত্তরের ধরন অনুসারে প্রশ্নমালা যে 3টি ভাগ, সেই ভাগের আলোচনা। প্রথমটা ছিল হচ্ছে নির্ধারিত উত্তরমূলক প্রশ্নমালা। তোমরা নিশ্চয়ই স্লাইডে চলে এসছো। এই প্রশ্নমালা প্রত্যেক প্রশ্নের সঙ্গে কতগুলো সম্ভাব্য উত্তর দেয়া থাকে। যেহেতু বলেছি নির্ধারিত উত্তরমূলক, তাহলে প্রশ্ন থাকবে, প্রশ্ন বিপরীতে কতগুলো নির্ধারিত উত্তর দেয়া থাকবে। অর্থাৎ বলে নেই, যেমন ধরো তোমরা অনেকটাই পরিচিত MCQ বা মাল্টিপল চয়েস কোশ্চেনের ক্ষেত্রে একটা প্রশ্ন বা একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, তার বিপরীতে 4টা-5টা অপশন দেওয়া থাকে। তাহলে উত্তরগুলো কি থাকে, উত্তরগুলো তার সামনে লিখে দেওয়া থাকে, সম্ভাব্য উত্তর কি কি হতে পারে। ঠিক এগুলো কি বলেছি আমরা নির্ধারিত উত্তরমূলক প্রশ্নমালা। গবেষক এই ধরনের প্রশ্নমালা ব্যবহার করবেন কিনা তা দুটি জিনিসের উপর নির্ভর করে। কখন গবেষক এই নির্ধারিত উত্তরমূলক প্রশ্নমালা ব্যবহার করবেন তাকে খেয়াল করতে হয়। বিষয়বস্তুর উপর উত্তরদাতার জ্ঞান কতটুকু আছে, অর্থাৎ আগেই খেয়াল করতে হয় যে যে অপশনগুলো আমরা লিখেছি সে সম্পর্কে যারা উত্তর দেবেন তাদের সে সম্পর্কে জ্ঞান আছে কিনা, এবং উত্তরের ধরন সম্পর্কে গবেষকের পূর্বানুমান। গবেষককে আগেই অনুমান করতে হয় যে এই প্রশ্নের বিপরীতে
কি অপশন রাখা যেতে পারে, কি উত্তরদাতার কাছ থেকে আসতে পারে। অর্থাৎ এই প্রশ্নটাকে তৈরি করা কিন্তু, অপশনগুলো তৈরি করা কিন্তু খুব সহজ কাজ নয়। একদিকে বিষয়বস্তুর উপর ভিত্তি করে হতে হবে, পাশাপাশি আবার উত্তর যারা দেবেন তারা কোন কোন উত্তর চয়েস করতে পারেন, তাদের সেই মতামতের প্রতিফলন যেন সেই 3টা 4টা 5টা অপশন তার মধ্যে যেন থাকে। এই বিবেচনায় রেখে আমাদের কি করতে হয়, প্রশ্নমালাটাকে দাঁড় করাতে হয় অথবা ব্যবহার করতে হয়। এই পদ্ধতির সুবিধা কি আছে? প্রত্যেকটা পদ্ধতিরই কিছু সুবিধা থাকে, অসুবিধা থাকে। আমরা একটু দেখে নেই নির্ধারিত উত্তরমূলক প্রশ্নমালার সুবিধা কি। 1 নম্বর সুবিধা হচ্ছে উত্তরগুলো সংকেতায়ন সহজ। আমরা জানি যে 4টি বক্তব্য আছে, একটি প্রশ্নের বিপরীতে যে 4টি অপশন আছে, এবং এইভাবে উত্তর দেওয়ার পরে আমাদের নিশ্চয়ই একটা পর্যায়ে কি করতে হয়, সেগুলোকে একত্রিত করতে হয়, অর্থাৎ আমাদেরকে উপাত্ত বিশ্লেষণ করতে হয়। উপাত্ত বিশ্লেষণ করতে গেলে আমাদের যদি 4টা উত্তরের ভিত্তিতে যদি উত্তর আসে, তাহলে নিশ্চয়ই আমি সংকেতায়ন করতে গেলে আমি দেখা গেল কি যে যে ক, খ, গ, ঘ এগুলোকে 4টি সংকেতের মধ্য দিয়ে প্রকাশ করলে আমি পারি। কারণ হচ্ছে এর বাইরের উত্তর আসার সম্ভাবনা নেই। এই জন্য বলেছে উত্তরগুলো সংকেতায়ন অনেকটা সহজ। আমাকে কোডিং করতে হচ্ছে, তাহলে কোডিং করতে গিয়ে আমি নানা রকম ভাবে 1, 2, 3, 4 কোড করতে পারি, অন্য কোনো কিছু কোড করতে পারি। তাহলে উত্তর যদি আমার 4টির মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে কিন্তু আমি কোড করাটা আমার জন্য একটু সহজ হবে। নাম্বার 2 বলেছে উত্তরদাতাকে বেশি কিছু লিখতে হয় না। কারণ একটা প্রশ্নমালার ভালো দিক কিভাবে, যখন দেখা গেল কি যে প্রশ্নমালাটা মানুষকে দিলাম, তথ্যপাত্র যিনি দেবেন তার কষ্ট কতটুকু হচ্ছে, সে কতটুকু আগ্রহ বোধ করবে। তো দেখা যায় উত্তরদাতা যিনি উত্তর দেবেন তাকে যদি কোনো কিছু লিখতে না হয়, যদি শুধুমাত্র টিক চিহ্নের মধ্য দিয়ে হয়, অথবা তার লেখা আছে সেগুলোর মধ্য থেকে বেছে নিলে হয়, তাহলে অপেক্ষাকৃত সে স্বাচ্ছন্দ্য বোধ করে বা একটু সহজ মনে করে। এই কারণে উত্তরদাতাকে বেশি কিছু লিখতে হয় না, এটা একটা সুবিধা। নাম্বার 3 বলেছে কম সময়ে উত্তর দেওয়া যায়। যেহেতু লিখতে হয় না, কাজেই 4টার মধ্য থেকেই তাকে একটা বেছে নিতে হয় বা 5টার মধ্য থেকে একটা বেছে নিতে হয়, কাজেই অল্প সময়ের মধ্যে তাকে উত্তর দেওয়ার সুযোগটি থাকে। তবে কখনো কখনো হানার মধ্য দিয়ে থাকলে পরে সেক্ষেত্রে আরো সংক্ষেপে 2টোর মধ্যে থেকে একটা বেছে নিলেই চলে। লাস্ট 4 নম্বর সুবিধা বলেছে ডাকযোগে ফেরত আসার সম্ভাবনা বেশি, কারণ উত্তরের সময় কম লাগে। আমরা অনেক সময় করি কি, এই প্রশ্নমালাটা বিভিন্ন দূরের তথ্যপাত্র কালেক্ট করবার জন্য অনেক সময় আমরা সেটাকে ডাকে পাঠিয়ে দেই, উত্তরদাতা কি করেন সেটা আবার উত্তর দিয়ে ফেরত পাঠান। তাহলে ব্যক্তির কাছে যাওয়ার পরে ব্যক্তি যখন দেখে যে না খুব বেশি কিছু লিখতে হবে না, শুধুমাত্র আমাকে একটু প্রশ্নগুলো পড়ে টিক চিহ্ন দিলে পরেই হয়ে যাবে, তখন সে কিছুটা সহজ মনে করে এবং তার উত্তর দিতেও অনেকটা সময় কম লাগে। আর যখনই দেখে যে না আসলে অনেক কিছু লিখতে হবে, সেক্ষেত্রে কিন্তু সেই ডাকে পাঠালে পরে উত্তর দিয়ে সেটা যখন ফেরত পাঠাবে সেই আগ্রহটা তাদের মধ্যে একটু কম থাকে। এই জন্য বলেছে যে এই টিক চিহ্নের মধ্য দিয়ে উত্তর দিয়ে সেটাকে ফেরত পাঠাতে গিয়ে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে, অনেকটা সহজ মনে করে থাকে এবং ডাকযোগে সেটা ফেরত আসার সম্ভাবনা অনেকটাই বেশি থাকে। আমরা এই সুবিধাগুলো আলোচনা করছি, এখানে একটু বলা দরকার নির্ধারিত উত্তরমূলক প্রশ্নমালার বিপরীতে নিশ্চয়ই বলতে পারি যে মুক্ত প্রশ্নমালা, যখন মুক্ত প্রশ্নমালা থাকবে তখন কিন্তু এই সুবিধাগুলো থাকে না। এই কারণে সেটার সঙ্গে তুলনা করেই কিন্তু এখানে এই সুবিধাগুলোর বিষয়টি চলে এসছে। আমরা সবগুলো পর্যায়ক্রমে আলোচনা করে যাই, এরপরে যখন আবার ফিরে আসবো তখন নিশ্চয়ই তোমার কাছে এই জিনিসটা আরো পরিষ্কার হবে। অসুবিধা একটু দেখেন কি অসুবিধা আছে। গবেষকের পক্ষে সকল সম্ভাব্য উত্তর লিখে দেওয়া সম্ভব হয় না। একটা প্রশ্ন করে তার বিপরীতে 4টি প্রশ্ন বা 5টি প্রশ্ন যে লিখে দিল গবেষক, সম্ভাব্য উত্তরের বাইরেও কোনো কিছু হতে পারে। কাজেই গবেষককে কিন্তু অনেক বেশি ভাবতে হয়, অনেক বেশি চিন্তা করতে হয় যে এই 4টাই কি সম্ভাব্য উত্তর। অর্থাৎ এই সম্ভাব্য উত্তরগুলো সম্পর্কে যদি গবেষকের পরিষ্কার ধারণা না থাকে, তাহলে কিন্তু এর মধ্য দিয়ে তথ্যপাত্র কালেক্ট করলে অনেক সময় দেখা যাবে যে যিনি উত্তর দিতে যাচ্ছেন তার অপশনটি হয়তো সে সেখানে খুঁজে পাচ্ছে না, সম্ভাব্য উত্তরের মধ্যে নেই, তখন কিন্তু সে উত্তর দিতে গিয়ে বিব্রত বোধ করবে বা ঠিকভাবে উত্তর দেবে না। এটা একটা অসুবিধা। নাম্বার 2 বলেছি একই ধরনের উত্তরদানের প্রবণতা। একই ধরনের উত্তরদানের প্রবণতা তৈরি হয়। কারণটা হচ্ছে কি যে অনেক সময় দেখা গেল কি প্রশ্ন না দেখেই হা বা না উত্তর দিয়ে থাকে। এটা যেহেতু ওখানে হা না অপশনই আছে, 2টো অপশন, তাহলে কি আমি তত দরকার নাই, সময় আমার কম, আমার অত প্রশ্ন পড়ার দরকার নাই, তাহলে আমি কি করি হা 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 সব দিয়ে দেই, অথবা হা না দিয়ে দেই, অথবা না 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 দিয়ে যাই। এইভাবে দেখা গেল কি এরকম একটা প্রবণতা তৈরি হয়ে যেতে পারে। তো যার কারণে দেখা গেল অথবা একটা হা একটা না, একটা হা একটা না, এভাবে যে কোনো একটা প্রবণতা তৈরি হতে পারে, যেটা লিখিত প্রশ্নের ক্ষেত্রে হয়তো হতো না। লিখিত বলতে গবেষক উপাত্ত যিনি দেবেন তিনি যদি নিজেই উত্তরটা লিখতেন। এই 2টো অসুবিধা দেখলাম আমরা।
এবার একটু দেখে নেই আমরা উন্মুক্ত প্রশ্নমালা বলতে কি বোঝায় এবং এখানেই বা সুবিধা অসুবিধা কি আছে। প্রশ্নের শেষে কোনো উত্তর দেয়া থাকে না, উত্তরদাতা স্বাধীনভাবে ছোট বা বড় করে উত্তর লিখতে পারেন। তাহলে উন্মুক্ত প্রশ্নমালা বলতে আমরা কি বোঝাচ্ছি, উত্তর দেয়া থাকে না, অর্থাৎ যিনি উত্তর দেবেন তার সামনে শুধু প্রশ্নটি আছে, শুধু স্টেটমেন্টই আছে, শুধু বিবৃতিটি আছে, তার পরিপ্রেক্ষিতে তাকে কি লিখতে হবে এরকম কতগুলো অপশন তার কাছে দেওয়া নেই। উত্তরদাতা স্বাধীনভাবে তার মতো করে সে উত্তর দিতে পারে, উত্তরটা লিখতে গিয়ে সে ছোটও করতে পারে, উত্তরটা সে বড়ও করতে পারে, অর্থাৎ নিজের ভেতরের বিষয়টা সে নিজের মতো করে সে উপস্থাপন করতে পারে। এই কারণে বলেছে উন্মুক্ত প্রশ্নমালার মধ্য দিয়ে উত্তরদাতার উত্তর দেওয়ার স্বাধীনতা থাকে এবং অনেক ছোট এবং বড় করে সে প্রশ্নের উত্তরটা দিতে পারে। তাহলে এই প্রশ্নমালার সঙ্গে ওই প্রশ্নমালার একটা বিপরীত সম্পর্কের মতো একটি অবস্থা বলা যায়। এক জায়গায় উত্তরগুলো নির্ধারিত করে দেওয়া আছে, আর আরেক জায়গায় হচ্ছে উত্তর নির্ধারণ করে দেওয়া নেই। এর পরিপ্রেক্ষিতে আমরা একটু দেখে নেই উন্মুক্ত প্রশ্নমালার মধ্যে সুবিধা কি আছে। 1 নম্বর সুবিধা দেখা বলেছে, গবেষক যেখানে উত্তরদাতা বা নমুনা সম্পর্কে জানেন, তাহলে গবেষক উত্তরদাতা যিনি উত্তর দেবেন, যাকে আমরা নমুনা বলেছি, তার সম্পর্কে জানে না, তার কাছ থেকে কোন কোন উত্তর আসতে পারে এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে সেই সম্পর্কে তা জানা নেই। ধরে নাও যে কোনো একটি চর অঞ্চলে তাদের কাছে প্রশ্ন করা হবে যে আপনার প্রিয় মাছ কোনটি, কিন্তু গবেষক জানেন না ওই এলাকার মানুষগুলোর মধ্যে 4টি মাছ উনি হয়তো নাম লিখে দিতে পারতেন, কিন্তু দেখা গেল বাস্তবে ওই 4টি মাছ ওই এলাকার মানুষদের কারোরই প্রিয় পছন্দের মাছ নয়, তাদের পছন্দের ভিন্ন একটি মাছ আছে, সেই মাছটির নাম ওখানে হয়তো বাদ পড়ে যেতে পারে। এই জন্য বলেছে গবেষক যেখানে উত্তরদাতা বা নমুনা সম্পর্কে জানে না, সেখানে কিন্তু আমরা এই উন্মুক্ত প্রশ্নমালাটা ব্যবহার করতে পারি, কারণ স্বাধীনভাবে তাকে বলা হলো আপনার পছন্দের মাছ কোনটি, তার পছন্দের মাছের নামটি সে লেখার সুযোগটি পাচ্ছে। আরেকটি সুবিধা কি, নতুন জ্ঞান লাভ করতে সাহায্য করে, অর্থাৎ আমরা গবেষণার মাঠে গিয়ে ক্ষেত্রে গিয়ে সেখান থেকে তথ্যপাত্র নিয়েই আমরা সিদ্ধান্তে আসব। যেহেতু তাকে মুক্তভাবে স্বাধীনভাবে লিখতে দেওয়ার সুযোগ হয় উপাত্তর যিনি দেবেন তার কাছ থেকে, কাজে তিনি তার মতো করে যখন লেখেন সেই উত্তরগুলো বিশ্লেষণ করে অনেক নতুন নতুন তথ্যপাত্র পাওয়া যেতে পারে, তার পরিপ্রেক্ষিতে আমার সাধারণ সিদ্ধান্ত উপনীত হতে সহায়তা করতে পারে। এই জন্য বলছে নতুন তথ্যপাত্র পাওয়ার ক্ষেত্রে কিন্তু এই উন্মুক্ত প্রশ্নমালা পদ্ধতির একটি ভালো দিক আছে। এবার একটু দেখে নেই অসুবিধা কি আছে। অসুবিধার 1 নম্বর বলেছে শ্রেণীবদ্ধ ও সংকেতায়ন কঠিন। শ্রেণীবদ্ধ ও সংকেতায়ন কঠিন, অর্থাৎ নিশ্চয়ই আমরা তথ্যপাত্র পাওয়ার পরে সেগুলোকে শ্রেণীবদ্ধ করব, একই ধরনের বৈশিষ্ট্য যারা তাদেরকে নিশ্চয়ই একটা শ্রেণীতে আবদ্ধ করব এবং তার পরিপ্রেক্ষিতে তাদেরকে আবার সংকেতায়নও করতে হবে, কোডিংও করতে হবে, কিছুক্ষণ আগে আমরা বলেছি আগের পদ্ধতির ক্ষেত্রে। কাজেই এই শ্রেণীবদ্ধ এবং সংকেতায়ন কঠিন, যেহেতু উত্তর অনেক রকম উত্তর দিতে পারে, উন্মুক্তভাবে উত্তর দেয়, কাজে একটা স্টেটমেন্টের বিপরীতে আমি যদি 100 মানুষের কাছে যাই তাহলে উত্তর কিন্তু হতে পারে 100 রকম, হতে পারে 50 রকম, হতে পারে 10 রকম, অনেক রকম উত্তর হতে পারে। তাদেরকে নিয়ে যখন শ্রেণীবদ্ধ করতে যাব তখন কিন্তু অনেকগুলো শ্রেণীবদ্ধ, অনেকগুলো ক্লাস্টার, অনেকগুলো গ্রুপে আমাকে ভাগ করতে হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাকে কি করতে হবে, প্রত্যেকটা শ্রেণীর বিপরীতে তাদেরকে আবার আমাকে সংকেতায়নও করতে হবে, কোডিংও করতে হবে। কাজেই অপশন আমার আগে যেমনটা ছিল, আগের পদ্ধতির ক্ষেত্রে 4টি অপশনের মধ্য দিয়ে আমরা কোডিং করলে হয়, এখানে কিন্তু আমার অনেকগুলো শ্রেণী হলে পরে অনেকগুলো আমাকে কোডিং করতে হবে, এটা কিন্তু একটা কঠিন কাজ। এই জন্য বলেছে এটা একটা অসুবিধা। নাম্বার 2, শিক্ষিতরা সাজিয়ে উত্তর দিতে পারলেও অশিক্ষিতরা পারে না। যাদের শিক্ষা ভালো আছে তারা অনেক সময় অনেক কিছু বুঝে শুনে তার ধারাবাহিকভাবে, সিস্টেমেটিকভাবে, নিয়মতান্ত্রিকভাবে তারা উত্তর দিতে পারে, কিন্তু যেসব মানুষগুলো লেখাপড়া ঠিকমতো জানে না তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উত্তর দিতে পারবে না। এই কারণে যেহেতু এইটা একটা উন্মুক্ত পদ্ধতি, যিনি তথ্য দেবেন তিনি নিজের মতো করে সেই তথ্যপাত্রগুলো লেখেন, কাজেই অনেক সময় সে সাজিয়ে গুছিয়ে লিখতে পারে না। সেগুলোকে নিয়ে যখন পরবর্তীতে গিয়ে যখন সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া যায়, যখন বিশেষ করে উপাত্তগুলো বিশ্লেষণ করা হয়, তখন এক ধরনের জটিলতায় পড়তে হয়। এই কারণে এটাও একটা অসুবিধা। নাম্বার 3, প্রশ্নমালা পূরণ করতে অনেক সময় লাগে। কিছুক্ষণ আগে বলেছিলাম যে আগের পদ্ধতির মধ্য দিয়ে আমাদের কি হয়েছে, প্রশ্নমালা পূরণ করতে সময় কম লাগে, কিন্তু এখানে যেহেতু লিখতে হয়, নিজের মতো করে লিখতে হয়, তাকে চিন্তা করতে হয় উত্তর কি লিখবে না লিখবে, তার সামনে নির্দিষ্ট 3-4টি উত্তর নেই, এই কারণে দেখা গেল এই প্রশ্নমালা পদ্ধতির মধ্য দিয়ে তার অনেক সময় লেগে যায়। এই কারণে বলেছে যে এই পদ্ধতির এটি আরেকটি অসুবিধা। এরপরে আরেকটি পদ্ধতি, আরেকটি প্রকারভেদ মিশ্র প্রশ্নমালা, অর্থাৎ
আমরা নির্ধারিত আলোচনা করলাম, আমরা অনির্ধারিত বা উন্মুক্ত আলোচনা করলাম। এখানে বলেছি মিশ্র প্রশ্নমালা। মিশ্র বলতে নিশ্চয়ই কিছু কিছু জিনিস এখানে একটা আরেকটা মিশে আছে, অর্থাৎ কখনো কখনো নির্ধারিত উত্তর, কখনো কখনো উন্মুক্ত উত্তর। এই দুই ধরনের প্রশ্ন দিয়ে এই প্রশ্নমালাটা তৈরি করা হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে মিশ্র প্রশ্নমালা। অর্থাৎ এখানে কিছু পরিমাণ প্রশ্ন থাকবে নির্ধারিত, আর কিছু মাত্রা প্রশ্ন থাকতে পারে উন্মুক্ত প্রশ্ন। এই দু ধরনের প্রশ্ন দিয়েই কোনো প্রশ্নমালা তৈরি হতে পারে, সেটাকে বলেছে আমরা মিশ্র প্রশ্নমালা। এই প্রশ্নমালার নিশ্চয়ই বুঝতে পারছো কিছু সুবিধা অসুবিধা আছে। আমরা ইতিমধ্যে দুটো সুবিধা অসুবিধা আলোচনা করেছি, সেই দুটো প্রকারভেদে সুবিধা অসুবিধার দিকে খেয়াল করলে এইটা সম্পর্কে আমাদের ধারণা হতে পারে। অর্থাৎ কিছু সুবিধার দিকও আছে, কিছু অসুবিধার দিকও আছে। এবার চলে যায় আমাদের আরেকটি বড় ভাগ ছিল যে বিতরণ পদ্ধতি অনুসারে আমরা ভাগ করেছিলাম দুভাগে। একটি হচ্ছে ডাকে পাঠানো প্রশ্নমালা, আরেকটা হচ্ছে সামনাসামনি বিতরিত প্রশ্নমালা। আমরা নাম থেকে একটু বোঝার চেষ্টা করি। প্রথমে চলে আসি ডাকে পাঠানো প্রশ্নমালা বলতে কি বোঝায়। প্রত্যক্ষভাবে বিতরণ না করে, অর্থাৎ আমরা সামনাসামনি যেটা বিতরণ করি সেটাকে বলেছে প্রত্যক্ষভাবে বিতরণ করা। আর যদি আমি ডাক মারফত পাঠিয়ে দিই সেটা অনেকটা পরোক্ষ অথবা ডাক মাধ্যমে পাঠানো। এভাবে উত্তরদাতার কাছে এই উত্তর প্রশ্নপত্রগুলো পাঠানো এবং উত্তরদাতা ডাক বিভাগের মাধ্যমে সেটা আবার ফেরত পাঠানো। তাহলে যে প্রশ্নমালাটা আমি কিছুক্ষণ আগে সামনাসামনি ব্যবহার করেছিলাম, সেই প্রশ্নমালাটা ইচ্ছে করলে পরে আমি অনেক দূর দূরান্ত থেকে অনেক বড় গবেষণা করতে গেলে আমরা কি করি, প্রশ্নমালাটা ডাকে পাঠিয়ে দেওয়া হয়। তার পরিপ্রেক্ষিতে সেটা আবার তারাও আবার উত্তর দিয়ে যিনি গবেষক তার কাছে পাঠিয়ে দেন। তো এখানে নিশ্চয়ই কিছু সুবিধা অসুবিধা থাকবে, বিশেষ করে যেহেতু উত্তরটা আবার তাকে ডাকে পাঠাতে হয়, এই কারণে একটা কথা বলেছে যে উত্তরটা ফেরত আসার সম্ভাবনা কতটুকু আছে। তো নিশ্চয়ই আমি যদি 100টা প্রশ্নমালা পাঠিয়ে দিই সবগুলোই ফেরত আসবে এমনটা না, 70 থেকে 75% ফেরত আসতে পারে, এরকম একটা ধারণা করে নিতে হয়। এখন কথা হলো যে ফেরত না আসার পিছনে কি কারণ থাকে। তাহলে আমাদের খেয়াল করতে হবে আমি প্রশ্নমালাটা কিভাবে তৈরি করলে প্রশ্নমালাটা ফেরত আসবে, আর কোন জায়গাগুলো খেয়াল না করলে পরে প্রশ্নগুলো ফেরত না আসার সম্ভাবনা আছে। কারণ হচ্ছে ডাকে পাঠালাম কিন্তু ফেরত আসলো না। কেন আসলো না তার পিছনে আমরা একটু কারণ খুঁজতে গিয়ে দেখছি প্রশ্নমালার দৈর্ঘ্য অনেক বড়, প্রশ্নমালা অনেক পাতার সমষ্টি, সেক্ষেত্রে উত্তরদাতা উত্তর দিতে গিয়ে অনীহা প্রকাশ করতে পারে, অনাগ্রহ প্রকাশ করতে পারে। কাজেই সেক্ষেত্রে এত বড় প্রশ্নমালা দরকার নেই, উত্তরও দিবে না, উত্তর দিয়ে সেটা পাঠাবেও না। নাম্বার 2 বলেছে প্রশ্নমালার বিষয়বস্তু। তো প্রশ্নমালার গবেষণা তো নানা বিষয়ে গবেষণা হয়, তো গবেষণার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়বস্তু নিয়ে প্রশ্নমালাটা তৈরি করা হয়েছে। কিন্তু যে বিষয়বস্তুর উপর ভিত্তি করে প্রশ্নমালাটা তৈরি করা হয়েছে, কিছু মানুষ থাকতে পারে যে সেই বিষয়গুলোর উত্তর দিতে গিয়ে তারা বিব্রত বোধ করে। হতে পারে সেটি তার মূল্যবোধের সঙ্গে একটু অন্যভাবে যায়। আমরা অনেক সময় অনেক কিছু করি যেগুলো একটু গোপনীয় বিষয়, মানুষ প্রকাশ করতে চায় না। এই কারণে দেখা যায় যে বিষয়বস্তু কি আছে তার উপর ভিত্তি করে মানুষ উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে অথবা বিব্রত বোধ করে। এই কারণে বলেছে গবেষণার বিষয়বস্তুটা কি, সেই বিষয়বস্তুটা সে মানুষটা কিভাবে দেখছেন তার উপর ভিত্তি করে প্রশ্নমালাটা ফেরত আসতে পারে বা নাও আসতে পারে। বেনামী উত্তরদাতা। অনেক সময় দেখা গেল কি যে যিনি উত্তর দেবেন তার আমরা অনেক সময় নাম ঠিকানা চেয়ে বসি। তো এই নাম ঠিকানা চাইলে অনেক সময় অনেক কিছুর উত্তর সে হয়তো এমনি ব্যক্তিগতভাবে বলতে পারে, কিন্তু লিখিতভাবে কাগজে কলমে অনেক সময় উত্তর দিতে গিয়ে সে ভাবে যে এভাবে কি বলা ঠিক হবে, এটা যদি আবার অন্য কোনো কাজে লাগায় অথবা অন্য কোথাও এই তথ্যটা যায় গবেষণা বাদ দিয়ে, কাজেই সেক্ষেত্রে তার নাম টাম দেওয়ার দরকার নেই, এরকম ভাবে হলে পরে অপেক্ষাকৃত ভালো হয়। অথবা যিনি আমি গবেষক, আমি আবার দেখা গেল আমার নিজের পরিচয়টা পরিষ্কার না করে আমি ব্যক্তির কাছে পাঠিয়ে দিয়েছি, তাহলে আমি আমার নিজের পরিচয় পরিষ্কার করে নিয়ে আরেকজন ব্যক্তি সেখান থেকে তথ্যপাত্র দিয়ে পাঠিয়ে দেবেন, সেখানেও কিন্তু সমস্যা তৈরি হতে পারে। এইসব কারণে না আসতে পারে। নাম্বার 4 অন্যান্য কারণ, যেমন ডাক টিকিট যুক্ত ফেরত খাম না পাঠানো। আমার গবেষণার স্বার্থে আমি গবেষণার কাজটি করছি, যার কাছ থেকে তথ্যপাত্র নেব সে তার শ্রম মেধা সময় ব্যয় করে আমাকে তথ্যপাত্র দেবেন। তার সঙ্গে যদি তাকে আবার আর্থিক বিষয়টা যুক্ত করতে হয়, এমনকি তাকে পোস্ট অফিস থেকে তাকে ডাক টিকিট কিনে নিয়ে আসতে হয়, এই জায়গাটা যদি আমরা ডাক টিকিটটা যুক্ত করে একটি ফেরত কাম পাঠিয়ে দেই
তাহলে কিন্তু তার জন্য একটু সহজ হতে পারে। এই জন্য বলছি অনেক সময় ডাক টিকিট যুক্ত না করে যদি পাঠিয়ে দিই, সেক্ষেত্রে সেই ব্যক্তি আবার সেটি ডাক টিকিট যুক্ত করে তার পিছনে কিছুটা হলেও অর্থ খরচ করে সেটি পাঠিয়ে দেবে, এইটা কিন্তু একটু সমস্যা। এইসব কারণেও কিন্তু প্রশ্ন সব ফেরত না আসতে পারে। মোটামুটি এই কয়েকটা কারণ বললাম, এর বাইরেও আরো কিছু কিছু কারণ থাকতে পারে, যেসব কারণে এই ডাকে পাঠানো প্রশ্নমালা সবসময় ফেরত আসার সম্ভাবনা থাকে না। সামনাসামনি বিতরিত প্রশ্নমালা, তাহলে নিশ্চয়ই একটু আগে বলেছি ডাকে পাঠাবো, আর এটা সামনাসামনি মানে প্রত্যক্ষভাবে আমার সামনে উপস্থিত থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে আমি তার সামনে প্রশ্নটা দেবো এবং সে দেখে সেটা উত্তর দেবে। আচ্ছা, এখানে কতগুলো উপাদান কাজ করে থাকে। নাম্বার 1 বলেছি, নির্ধারিত সাক্ষাৎকারের জন্য তারিখ, সময়, স্থান সুবিধা মতো হলে উত্তরদাতা বেশি হবে। সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং সেক্ষেত্রে উত্তরদাতা হয়তো সবকিছু মেনটেন করে তার পক্ষে সেখানে আসার উত্তর দেয়া হয়তো সুবিধাজনক হতে পারে। নাম্বার 2 বলেছে, বিষয়বস্তু গুরুত্ব জানা থাকলে উত্তরদাতার উপস্থিতি বেশি হবে। আমি যাদেরকে তথ্যপত্র দেওয়ার জন্য ডেকেছি তাদেরকে যদি আগে একটু বলি যে এরকম একটা বিষয়বস্তু নিয়ে আমি গবেষণা করছি এবং এই গবেষণার উদ্দেশ্যটা হচ্ছে এরকম, এইসব বিষয় যদি আমরা তার সঙ্গে একটু খোলামেলা কথা বলতে পারি এবং বিষয়টা তার পরিষ্কার জানা থাকলে পরে সে হয়তো অনেকটাই আগ্রহ বোধ করবে সেখানে তথ্যপত্র দেওয়ার যে জায়গাটি আছে সেখানে উপস্থিত হতে এবং উত্তর দিতে। নাম্বার 3, বিতরণকারীর বর্ণ, জাতি, বয়স, লিঙ্গ, চেহারা ইত্যাদি উত্তরদাতার উপস্থিতিকে প্রভাবিত করে। বিতরণকারী বলতে আমরা গবেষককে বলতে পারি। অনেক সময় গবেষক একাই তথ্যপত্র কালেক্ট করেন না, তিনি আবার কতগুলো তথ্য সংগ্রহকারী নিয়োগ করে থাকেন, তাদেরকেই বলেছে যে বিতরণকারী। সেই গবেষক বা বিতরণকারী সে কোন বর্ণের, তার জাতি, বয়স, লিঙ্গ, চেহারা ইত্যাদি কিন্তু উত্তরদাতার উপস্থিতিকে প্রভাবিত করে। যিনি উত্তর দেবেন তিনি উত্তর দিতে গিয়ে যে ব্যক্তি তথ্যপত্র কালেক্ট করে নিয়ে আসছেন তার এইসব বিষয়গুলো কিন্তু তিনি ভাবেন, তারপর ভিত্তি করে উত্তর দেন বা দেন না, অথবা আগ্রহ সহকারে দেন অথবা অনাগ্রহ সহকারে দেন, অথবা দেখা গেল যে একই লিঙ্গে থাকলে হয়তো উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে, অথবা বিপরীত লিঙ্গের ক্ষেত্রে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারে বা অসুবিধা মনে করতে পারে, বয়সের পার্থক্যের কারণে পার্থক্য হতে পারে, অথবা অন্যান্য সবকিছু মিলে তার চেহারা সব মিলে তার একটা সার্বিক ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্বের কারণে কিন্তু এই উত্তরের ক্ষেত্রে উত্তরদাতা কিন্তু ভিন্ন রকম মত পোষণ করতে পারে বা ভিন্নভাবে উত্তর দিতে পারে। এই কারণে বলেছে বিতরণকারীর এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনায় নিয়ে আসতে হয়। এবার একটু দেখে নেই যে প্রশ্নমালা নিয়ে আমরা কথা বলছি, যার প্রকারভেদগুলো নিয়ে আমরা কথা বললাম, প্রধানত দুভাগে ভাগ করেছিলাম। সেই দুভাগের আবার কতগুলো 3, 2, 5 5টি ভাগ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। যে প্রশ্নমালা গবেষণার ক্ষেত্রে এত ব্যবহৃত হয় সেই প্রশ্নমালা তৈরি করার জন্য আমাদের কতগুলো বিষয় বিবেচনায় নিয়ে আসতে হয়। সেই প্রশ্নমালা তৈরির একটু প্রক্রিয়ার দিকে খেয়াল করি। কিভাবে তৈরি করতে যাব প্রশ্নমালা? গবেষককে অনেক সময় দেখা গেল যে গবেষককে নিজেই প্রশ্নমালা তৈরি করে নিতে হয়। কখনো কখনো প্রতিষ্ঠিত কোনো গবেষকের কাছ থেকে অথবা অন্য কোনো ব্যক্তির কাছ থেকে প্রশ্নমালা পাওয়া যেতে পারে, আর অন্যথায় গবেষককে প্রশ্নমালা নিজেকেই তৈরি করতে হয়। তাহলে তৈরি করতে গেলে কি করতে হবে? সমগ্র সম্পর্কে তথ্য সংগ্রহ, অর্থাৎ প্রশ্নমালার মধ্যে যে প্রশ্নগুলো রাখবেন সেই প্রশ্নগুলো কি প্রশ্ন রাখা যাবে, তাহলে নিশ্চয়ই আমরা যে নমুনাকে আমরা জিজ্ঞাসা করব তারা নিশ্চয়ই কোনো একটা সমগ্রকের অংশ। সেই যে সমগ্রক, সেই সমগ্রক সম্পর্কে যদি আমার পরিষ্কার ধারণা না থাকে অথবা যিনি প্রশ্ন তৈরি করবেন তার পরিষ্কার ধারণা না থাকে, তাহলে কিন্তু সে উপযুক্ত প্রশ্ন সেখানে নির্বাচন করতে পারবেন না। এই জন্য সমগ্রক সম্পর্কে সবার আগে ধারণা থাকা দরকার, তারপরেই আমি নমুনার কাছে যাব, সেখান থেকে আমি তথ্যপাত্রগুলো পাবো। কাজে প্রশ্নমালা তৈরি করতে গেলে সমগ্র সম্পর্কে একটা পরিষ্কার ধারণা গবেষকের থাকতে হবে। নাম্বার 2 বলেছে, গবেষক উত্তরদাতার নিকট থেকে কি জানতে চান, গবেষক কি মাপবেন, কি পরিমাপ করবেন এবং উত্তরদাতার কাছ থেকে তিনি কি জানতে চান, এই বিষয়টা তার কাছে সবার আগে পরিষ্কার হতে হবে। তাহলেই না তিনি সেই অনুযায়ী প্রশ্ন নির্ধারণ করতে পারবেন, অর্থাৎ উত্তরদাতার কাছ থেকে কি জানতে চাই, তার বিপরীতে কি প্রশ্ন থাকতে পারে। নাম্বার 3, প্রশ্নমালার দৈর্ঘ্য ও উত্তরের ধরন। এটাও খেয়াল করতে হয় যে প্রশ্নমালাটা তৈরি করছি সেটা কত বড় প্রশ্ন হবে, সেখানে কি 100টা প্রশ্ন থাকবে, সেখানে কি 200টা প্রশ্ন থাকবে, সাইজটা কতটুকু হবে, দৈর্ঘ্যটা কতটুকু হবে, উত্তরের ধরন, উত্তরগুলো কেমন হবে, উত্তরগুলো কি আমি এরকম মাল্টিপল চয়েস কোশ্চেন অথবা নির্ধারিত উত্তরমূলক প্রশ্ন রাখবো, না উন্মুক্ত প্রশ্ন রাখবো, অথবা দুটোই রাখবো, কোনটা কতটুকু রাখবো,
এইসব বিষয়গুলো কিন্তু প্রশ্নমালা তৈরি করতে গেলে তাকে ভাবতে হয়। প্রশ্নমালাটা কত বড় হবে, কি সাইজের হবে, এবং উত্তরগুলো কিভাবে মানুষ দেবে বা উত্তরদাতারা দেবে, সেই উত্তরের ধরনগুলো আগে আমাকে খেয়াল করতে হয়। এইসব বিষয়গুলোকে খেয়াল করেই একটা প্রশ্নমালা তৈরির প্রক্রিয়ার দিকে যাওয়া যায়। তাহলে আমরা এখন প্রশ্ন নির্বাচন করব। ওই ধরে নেই একটা গবেষণার মধ্যে তোমার প্রশ্ন একটা প্রশ্নমালার মধ্যে প্রশ্ন থাকবে 100টি প্রশ্ন দিয়ে চূড়ান্তভাবে তোমার সেই প্রশ্নমালাটি তৈরি হবে। তাহলে এই প্রশ্নমালাটা তুমি তৈরি করার জন্য তোমাকে যখন মাঠে নামতে হবে, তখন তুমি কি করবা? সবার প্রথমে খসড়া প্রশ্নমালা প্রণয়ন। প্রথমে কি করতে হবে? চূড়ান্তভাবে তো আমরা 100টা রাখবো, তাহলে খসড়া প্রশ্নমালা প্রণয়ন করতে হবে প্রাথমিকভাবে। সেখানে আমাকে সাধারণত বলা থাকে যে খসড়া প্রশ্নমালায় মূল প্রশ্নমালায় যতটি প্রশ্ন থাকবে তার 3 থেকে 4 গুণ প্রশ্ন থাকতে হবে খসড়া প্রশ্নমালায়। তাহলে 100টা প্রশ্ন যদি রাখতে চাই, তাহলে 300 থেকে 400টি প্রশ্ন থাকতে হবে আমার খসড়া প্রশ্নমালায়। এবং এই প্রশ্নগুলো বা কোত্থেকে পাওয়া যাবে? গবেষকের একার পক্ষে কিন্তু সব প্রশ্ন দেওয়া সম্ভব নাও হতে পারে। বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে বিভিন্ন রকম প্রশ্ন সংগ্রহ করতে হতে পারে, বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন সংগ্রহ করতে হতে পারে। এরপরে এই 100টি প্রশ্ন, এই 400টি বা 300টি প্রশ্ন কি করতে হবে? আমাকে নিয়ে আসতে হবে 100টি প্রশ্ন। তাহলে এরপরে আমাকে খেয়াল করতে হবে এই প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নগুলো অপেক্ষাকৃত ভালো, কোনগুলো অপেক্ষাকৃত দুর্বল। ভালো বলতে আমার গবেষণার সঙ্গে অপেক্ষাকৃত বেশি প্রাসঙ্গিক অথবা একটু ওয়েট বেশি, ওজন বেশি, সেই প্রশ্নগুলোকে নিশ্চয়ই আমি গবেষণায় রাখবো। তাহলে এরই অংশ হিসাবে আমি এক পর্যায়ে প্রশ্ন বাছাই করতে যাব। বাছাই করে এসে একটা পর্যায়ে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাছাই করব। এবং আমি যখন প্রশ্নমালা বাছাই করে একটা পর্যায়ে আসলাম, তখন আমাকে কি করতে হবে? এই যে এখন যে পর্যায়ে প্রশ্নমালাটি আছে, এই প্রশ্নমালাটি এখন একটি, ধরে নাও যে নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা 400 থেকে 100 প্রশ্নমালার মধ্যে চলে এসেছি। বিভিন্ন বিচারকদের কাছে দেওয়া হয়েছে, বিচারকরা সেগুলোকে মূল্যায়ন করেছেন, নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা 100টা প্রশ্নে চলে এসেছি। এখন এই প্রশ্নগুলো ঠিকঠাক আছে কিনা, এই প্রশ্নগুলো প্রথমে একটা অগ্রবর্তী দলের উপরে অথবা প্রতিনিধিত্বমূলক দলের উপরে এটা প্রয়োগ করতে হবে। অর্থাৎ যারা সমগ্র তাদের একটি প্রতিনিধিত্বমূলক দল নমুনা, এরকম একটি দলকে বেছে নিয়ে তাদের উপর প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে দেখতে হবে যে এই প্রশ্নগুলোর মধ্যে কোন প্রশ্নগুলোর উত্তর বেশিরভাগ মানুষ দিয়েছে অথবা বেশিরভাগ দেয়নি, অথবা কোন প্রশ্নগুলো ঠিক মতো বুঝতে পারে নাই বলে বাদ দিয়ে চলে গেছে। এইসব বিষয়গুলোকে খেয়াল করে আমাকে ভাবতে হবে যে এই যে আমি একটা দলের উপর প্রশ্নগুলো প্রয়োগ করলাম, এখানে কোন কোন প্রশ্নগুলোর মধ্যে কোনো সমস্যা থাকতে পারে। কারণ কোনোটা প্রশ্ন আংশিক উত্তর দিয়েছে, কোনো প্রশ্নে উত্তর দেয়নি, কোনো প্রশ্নে হয়তো উত্তর দিয়েছে। এরপর ভিত্তি করে আমি একটা ধারণা পেয়ে যাব যে এটা যখন পরবর্তীতে আমি প্রয়োগ করতে যাব চূড়ান্তভাবে, তখনই নিশ্চয়ই এরকম সমস্যা আসতে পারে। তাহলে যে প্রশ্নগুলো নিয়ে আমার কাছে প্রশ্ন জাগলো, সেগুলোকে নিয়ে আরেকবার ভাবার সুযোগ আছে। এমনিভাবে সেই প্রশ্নগুলোকে আবার ঠিকঠাক করে আমাকে কি করতে হবে? সেই প্রশ্নগুলোকে পরিবর্তন করে আমাকে আবার সেই প্রশ্নের জায়গায় যেতে হবে। প্রশ্ন ঠিক হওয়ার পরেই আসলে আমার একটা প্রশ্নমালা তৈরি হয়ে গেল এমনটা না। কারণ এই প্রশ্নমালা দিয়ে নিশ্চয়ই বলেছি যে কিছু একটা পরিমাপ করবে, হতে পারে মনোভাব, হতে পারে মূল্যবোধ অথবা অন্য কিছু। তাহলে কি করতে হবে? এই প্রশ্নমালাটা সত্যি ঠিকঠাক মতো আছে কিনা তার নির্ভরযোগ্যতা দেখতে হবে, তার রিলায়েবিলিটি দেখতে হবে। অর্থাৎ আমার কি করতে হবে? ওই ব্যক্তির উপরে প্রয়োগ করে দেখতে হবে, সময়ের ব্যবধানে বারবার প্রয়োগ করে দেখতে হবে একই রকমের স্কোর আসে কিনা বা একই রকমের ফলাফল দেয় কিনা। এমনিভাবে আমাকে কি করতে হবে? এই প্রশ্নমালাটা নির্ভরযোগ্যতা আছে কিনা এই বিষয়টি বিবেচনায় নিয়ে আসতে হবে। এবং নির্ভরযোগ্যতা যদি থাকে আমরা দেখতে যাব নিশ্চয়ই। তারপরে আমরা যথার্থতা, অর্থাৎ এই প্রশ্নমালার যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, যা পরিমাপ করার জন্য প্রশ্নমালাটি তৈরি করা হয়েছে, এই প্রশ্নমালাটি সেই বিষয়বস্তুটি সত্যি সত্যি পরিমাপ করবে কিনা, এভাবে আমাকে কি করতে হবে? যথার্থতা বা ভ্যালিডিটি দেখতে হবে। তাহলে আরো অনেকগুলো প্রক্রিয়া আছে, আমরা সংক্ষেপে একটু আলোচনা করার চেষ্টা করলাম। তাহলে খসড়া প্রশ্নমালা থেকে তৈরি করে তারপরে সেটি প্রতিনিধিত্বমূলক দলের উপরে প্রয়োগ করা, এরপরে নির্ভরযোগ্যতা মাপা, এরপরে যথার্থতা মাপা, এইসব প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা একটা প্রশ্নমালা তৈরি করতে পারি বা করার প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। চলে আসি আমরা প্রশ্নমালা পদ্ধতির অনেকগুলো দিক দেখলাম। কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে। বলে রাখি, এই প্রশ্নমালা পদ্ধতি গবেষণার ক্ষেত্রে একটি ব্যাপক ব্যবহৃত পদ্ধতি। এবং যেহেতু ব্যাপক ব্যবহৃত পদ্ধতি, কাজেই যদি কিছু দুর্বলতা থাকে, সেই দুর্বলতাগুলোকে যদি একটু কাটিয়ে ওঠার সুযোগ থাকে, তাহলে নিশ্চয়ই এই পদ্ধতিটি আরও ভালো ফলাফল দেবে এবং আরও অনেক বেশি জনপ্রিয় হবে। তা আমরা একটু খেয়াল করব যে একটা প্রশ্নমালা পদ্ধতির মধ্যে যে দুর্বল দিকগুলো থাকে, সেগুলোকে একটু খেয়াল করে সেগুলোকে যদি একটু উন্নত করা যায়, তাহলে কিন্তু আমার সার্বিকভাবে এই প্রশ্নমালা পদ্ধতির একটা উন্নয়ন হতে পারে। এই কারণে আমরা চলে এসেছি প্রশ্নমালা পদ্ধতি উন্নয়নের পদক্ষেপ। 1 নাম্বার বলেছে
বিতর্কমূলক, আবেগজড়িত এবং দুর্বোধ্য প্রশ্ন না থাকা। প্রশ্নমালার পদ্ধতি, যে প্রশ্নগুলো নিয়ে প্রশ্নমালাটি তৈরি হয়ে গেল, সেখানে এমন কোনো প্রশ্ন আমি রাখতে যাব না যে প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিতর্ক তৈরি হয়। তাহলে আমি চেষ্টা করব এই বিতর্কমূলক প্রশ্নগুলোকে বাদ দেওয়া। আবেগজড়িত কিছু কিছু প্রশ্নই আছে, আবেগ তৈরি হয়ে যায়, আবেগিক হয়ে যায়, এবং সেই জায়গায় মানুষ উত্তর দিতে গিয়ে বিব্রত বোধ করতে পারে। তাহলে আমরা সেই আবেগজড়িত প্রশ্নগুলোকেও অপেক্ষাকৃত বাদ দেওয়ার চেষ্টা করব। ও দুর্বোধ্য, কিছু কিছু প্রশ্ন এমন প্রশ্ন যেগুলো বুঝতেই পারছে না, সবার জন্য বোঝা সহজ হবে না, কঠিন মনে হতে পারে। তাহলে আমরা যদি এই বিতর্কমূলক, আবেগজড়িত এবং দুর্বোধ্য প্রশ্ন এগুলোকে যদি বিবেচনায় নিয়ে আসি, এগুলো যদি বাদ দিতে পারি, তাহলে কিন্তু প্রশ্নমালাটা অনেকটা ভালো হতে পারে। নাম্বার 2 বলেছে উত্তরদানের পদ্ধতি নির্দেশাবলীতে স্পষ্টভাবে বলে দেওয়া। অনেক সময় যেমন বিশেষ করে ডাকে পাঠালে পরে তো সামনাসামনি যেহেতু উপস্থিত নাই, কাজেই যিনি উত্তর দেবেন তার যদি উত্তর দিতে গিয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন জাগে, সেটা কিন্তু খণ্ডন করার সুযোগটা গবেষকের থাকে না। আবার সামনাসামনি থাকলে পরেও অনেক সময় প্রশ্ন করতে চান না। এই কারণেই উত্তর যে দেবেন, উত্তরদানে যে নির্দেশাবলীটি লেখা আছে, ব্যক্তি প্রশ্ন পড়বেন, নির্দেশাবলী পড়বেন, উত্তর দেবেন, এটাই কথা। নির্দেশাবলীটা যতটা সহজভাবে, যতটা স্পষ্ট করে বলা যায় ততটা ভালো। এই কারণে বলেছে নির্দেশাবলীটাকে স্পষ্টভাবে নিয়ে আসতে হবে বা পরিষ্কার করতে হবে। নাম্বার 3, হা না প্রশ্ন মিলিয়ে দেওয়া, অর্থাৎ পরপর হা বা না না থাকে। হা না প্রশ্ন মিলিয়ে দেওয়া, দেখা গেল একটা প্রশ্নের উত্তর হা, পরের প্রশ্নের উত্তরটাও হা, পরের প্রশ্নের উত্তর হা। আমরা কখনো কখনো কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে এই প্রশ্নগুলো হা না মিলিয়ে দেওয়া, পজিটিভ নেগেটিভ প্রশ্ন মিলিয়ে দেওয়া। এই জায়গাগুলোকে আমাদেরকে একটু মাথায় রাখতে হয় যে একটু যখন প্রশ্নগুলো ক্রমানুসারে সাজানো হবে, তখন যেন একেবারে কাঙ্ক্ষিত অথবা আসতেই পারে এরকম হা হা বা না না প্রশ্নগুলো পাশাপাশি না থাকে, একটু মিলিয়ে দেওয়া। সেক্ষেত্রে তার প্রবণতা তৈরি হবে না। অনেক সময় দেখা যাবে কি যে হা হা হা, তারপরে একটা হা হতে পারে। এই জায়গা থেকে চেষ্টা করা হয় প্রশ্নগুলোকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া। নাম্বার 4, কোনো প্রশ্নের উত্তর সামাজিকভাবে হা বা না প্রত্যাশিত এমন প্রশ্ন বর্জন করা উচিত। কিছু কিছু প্রশ্নের উত্তরই আছে আসলে সামাজিকভাবে সবাই বলতে গিয়ে সেটাই হা উত্তর আসবে অথবা না উত্তর আসবে। তো এরকম প্রশ্ন করলে অনেক সময় উত্তরদাতা বিব্রত বোধ করে। তো সেই জায়গা থেকে সেই সামাজিকভাবে যা প্রত্যাশিত সেই প্রশ্নগুলোর উত্তর, সেই প্রশ্নগুলো অপেক্ষিত একটু না রাখা। যেমন যদি কোনো শিক্ষককে বলা হয় আপনি কি জার্নাল পড়েন, অথবা আপনি কি নিয়মিতভাবে পড়াশোনা করে ক্লাসরুমে পাঠদান করতে যান, তো নিশ্চয়ই একজন শিক্ষক তিনি জার্নাল পড়বেন, নিশ্চয়ই একজন শিক্ষক তিনি পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে যাবেন। তাহলে এই ধরনের প্রশ্নগুলো যদি শিক্ষককে করা হয় তাহলে সে একটু বিব্রত বোধ করতে পারে। এই কারণে নিশ্চয়ই আমাদেরকে কিছু কিছু প্রশ্নের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যা সামাজিকভাবে হা বা না প্রত্যাশিত এমন প্রশ্নগুলোকে একটু বর্জন করা। তাহলে দেখা যাবে কি যে সেই যেসব প্রশ্নের উত্তর দিতে গিয়ে ব্যক্তি একটু বিব্রত বোধ করে, সেই প্রশ্নের উত্তরগুলো কিন্তু দেবে। আমরা পড়ছিলাম প্রশ্নমালা পদ্ধতি উন্নয়নের পদক্ষেপ। এই পদক্ষেপগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাবে কি যে হয়তো প্রশ্নমালা পদ্ধতির যে দুর্বলতা, অনেক দুর্বলতাই আছে, সব দুর্বলতাই কাটিয়ে তোলা সম্ভব না। তারপরও এই জায়গাগুলোকে খেয়াল করলে পরে নিশ্চয়ই প্রশ্নমালা পদ্ধতি আর একটু বেশি কার্যকর হতে পারে। এই হলো মোটামুটি আমাদের প্রশ্নমালা পদ্ধতি সম্পর্কে পর্যায়ক্রমে কতগুলো সংক্ষেপে একটা আলোচনার জায়গা। তো নিশ্চয়ই আমার সামনে শিক্ষার্থীরা থাকলে পরে আমরা এরকম একটা জায়গায় যেতে পারতাম, কিছু প্রশ্ন উত্তর জায়গায় যেতে পারতাম, তোমরাও তোমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে পারতে, আমরা আরো পরিষ্কার হতে পারতো। বিশেষ করে সামনে থাকলে পরে তোমাদের চোখ মুখগুলো বা তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বুঝতে পারা যায় যে আসলে আমার শিক্ষার্থী কতটুকু বুঝতে পারবে। তো কিছু দুর্বলতা আছে আমাদের এই পদ্ধতির মধ্য দিয়ে, তারপরেও আমি বিশ্বাস করি তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো, নিশ্চয়ই অনেকটাই হয়তো আত্মস্থ করতে পারবে। আর যেহেতু আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্য দিয়ে চলছি, কাজেই যদি এমনও হয়ে যায় যে আমাদের এই কার্যক্রম চলতে চলতে একটা পর্যায়ে গিয়ে তোমাদের হয়তো কলেজ খুলে গেল, হয়তো কোনো কারণে ফর্ম ফিল আপ বা পরীক্ষার চলে আসলো, সেক্ষেত্রের জন্য আমরা সেটাকে ওভারকাম করতে পারি। এই কারণে তোমরা বাড়িতে বসে নিশ্চয়ই এই স্লাইডগুলো দেখবে, লেকচারটি দেখবে, পাশাপাশি আরও নিশ্চয়ই বিভিন্ন রকমের বই আছে, বইগুলো ফলো করে নিজে একটি পরীক্ষা কেন্দ্রিক একটি প্রস্তুতি নিতে থাকো। আমাদের বিশ্বাস যে তোমরা নিয়মিতভাবে যদি পড়াশোনার সঙ্গে থাকো তাহলে নিশ্চয়ই অনেকটাই হয়তো নিজেকে তৈরি করতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। ভালো থেকো সবাই। কয় মিনিট স্যার? একবারে প্রায় 45 স্যার।